সবাইকে গুড মর্নিং আর সেমিস্টার ওয়ানে ওয়েলকাম। ঠিক আছে, যাই হোক, মানে স্কুল পাস করে সবাই এবার কলেজে এসেছো। আজকে এই ভিডিওটা মেনলি করছি যে আগামী 3 বছর কী করে পড়াশোনা করতে হবে, কী প্ল্যানিং নিয়ে চললে সব কিছু হবে, মানে কী প্ল্যানিং নিয়ে পড়লে ম্যাথ অনার্সটা ঠিকঠাক নম্বর পাওয়া যাবে, কী প্ল্যানিং নিয়ে করলে ম্যাথ অনার্সে ভালো শিখতে পারবে, ম্যাথটা ভালো শিখতে পারবে। ঠিক আছে, আর কী প্ল্যানিং নিয়ে করলে কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো পরে হবে ম্যাথস রিলেটেড সেগুলোতে ভালো রেজাল্ট হবে। তো সেগুলো বলার জন্যই মেনলি আজকের এই ভিডিওটা করছি। আমি এখন পড়ানো শুরু করি সেমিস্টার ওয়ান প্রথম দিন কিন্তু আমি কোনো কিছু পড়াই না। ঠিক আছে, প্রথম দিন 2 ঘন্টা শুধু গল্প করি। কী গল্প করি? সেটা হচ্ছে যে এই আগামী 3 বছর কী করে পড়তে হবে সেগুলো বলি। ঠিক আছে, কী কী রুল মেনটেন করে চলতে হবে, রুলগুলো মেনটেন করলে কি ভালো হবে সেইগুলো বলি। আর যদি রুলগুলো মেনটেন করে না চলো তাহলে কী হবে সেটাও বলি, একদম পরিষ্কার করে। তার রেজাল্ট কবে পাবে? তার রেজাল্ট পাবে যেদিন সেমিস্টার ওয়ানের রেজাল্টটা বেরোবে পরের বছর, তখন পাবে। ঠিক আছে, তার আগে পাবে না। যাই হোক, সেসব আস্তে আস্তে আসছে বলছি সেগুলোতে। তো প্রথম যেটা বলা সেটা হচ্ছে যে কলেজ লাইফে এসেছো, একটা নিউ বিগিনিং বলতে পারো। আর যেটা প্রথমে বলা হচ্ছে কলেজ কবে থেকে শুরু হবে। কলেজ শুরু মোটামুটি ধরে না এখনো 2 মাস, ডিসেম্বর মাসের আগে হয়তো কলেজ শুরু হবে না, এর বেশি এখন কিছু বলতে পারছি না। ঠিক আছে, তার আগে হয়তো শুরু হতে পারে, নভেম্বর থেকে তো শুরু হতে পারে, তবে দেখা যাক কী হয়। তবে ধরে নাও ডিসেম্বর। ঠিক আছে, তবে এটা ভেবো না যে তোমাদের কলেজ লেটে শুরু হচ্ছে বলে পরীক্ষাটা লেটে হবে। ইউনিভার্সিটি কিন্তু এইভাবে ভাববে না, একদম স্ট্রিক্টলি জানিয়ে যাচ্ছে। যেদিন থেকে কলেজ শুরু হলো তার 1 মাস পরে কিন্তু পরীক্ষা নিয়ে নিতে পারে ইউনিভার্সিটি। সুতরাং তোমায় কিন্তু পড়ার প্ল্যানই এখন থেকে শুরু করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সেই জন্যই সেমিস্টার ওয়ান এবার শুরু করছি, কারণ জেনারেলি প্রতিবার সেমিস্টার ওয়ান আমি শুরু করি আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। এবার সেটা প্রায় 3rd উইক 4th উইক চলে যাচ্ছে। সুতরাং বেশ অনেকটা লেট। আর জেনারেলি সেমিস্টার ওয়ান পরীক্ষা তোমাদের হয় ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয়তো তোমাদের হবে না, যেহেতু কলেজ একটু লেটে খুলছে, ধরে নাও মোটামুটি ফেব্রুয়ারি ফার্স্ট উইক পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, তো ফেব্রুয়ারি ফার্স্ট উইক পরীক্ষা মানে হাতে সময় থাকছে 4 মাস। তো সেইভাবে প্ল্যানিং করতে হবে। তো সেগুলো বলছি কী করে প্ল্যানিং করবো, কী করে এগোবো, কী করবে সব বলে দিচ্ছি এক করে। আচ্ছা, এই হচ্ছে কলেজ শুরুর ব্যাপার। এবার বাড়িতে পড়ানো কবে শুরু করবো? বাড়িতে পড়ানো মোটামুটি ধরে নাও আমার যা ধারণা আমি শুরু করতে পারবো যদি ট্রেন চললেই আমি বাড়িতে পড়ানো শুরু করতে পারবো। ঠিক আছে, তাও সেটা সবাইকে নিয়ে করা যাবে না। সবাইকে নিয়ে মানে হচ্ছে জেনারেলি আমি ব্যাচে যেটা করি সেটা হচ্ছে 16 জন করে তো পড়াই। তো 16 জনকে তো একসঙ্গে বাড়িতে রাখা এই মুহূর্তে সম্ভব না, ঠিক হবে না আপনার টাকাটা। তো মোটামুটি 6 জন 7 জন করে, বা দেখা যাক কজন করে করা যায়, মোটামুটি অল্প জন করেই বাড়িতে পড়ানোটা শুরু করতে হবে। ঠিক আছে, তবে সেটা ধরো না মোটামুটি নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু, তার আগে মোটামুটি হবে না। আচ্ছা, এটা গেলো পড়া শুরুর ব্যাপার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে সেমিস্টারগুলো কীরকম। সেটা হচ্ছে যে তোমাদের 6টা সেমিস্টার তোমরা দেখেছো সিলেবাসে, জানো। তার মধ্যে সবচেয়ে কম সময় থাকে হচ্ছে সেমিস্টার ওয়ানে। সেমিস্টার ওয়ানটা কিন্তু সবচেয়ে ভাইটাল এই কারণেই অনেকে ভর্তি লেটে হয়। ঠিক আছে, ভর্তি লেটে হয়ে সেমিস্টার ওয়ানের মানে স্কুল লাইফ থেকে কলেজ লাইফের ধারণা বা পড়ার ধারণা এইগুলো বুঝতেই একটা সময় চলে যায়, একটা সময় লেগে যায় যে কী করে পড়বো, কীভাবে পড়লে পরীক্ষায় নম্বর পাবো, পরীক্ষায় ভালো লেখা যাবে। ঠিক আছে, সেই ধারণাগুলো সবাই তো আর জানে না বা সবাইকে কেউ বলে না। ঠিক আছে, তো সেইগুলোই বলে দিচ্ছি কী করে করতে হবে, কীভাবে পড়লে ঠিকঠাক করে নম্বরগুলো আসবে সেটাই বলবো। তো সেমিস্টার ওয়ানের সময়টা সব থেকে কম থাকে। সেমিস্টার 2 থেকে আবার ব্যাপারটা নর্মাল হয়ে যায়। কিন্তু চাপটা বেড়ে যায়, কারণ সেমিস্টার 1 আর সেমিস্টার 2তে তোমার 2খানা করে পেপার থাকবে, আর সেমিস্টার 3, 4, 5, 6 এখানে 4টে করে পেপার থাকবে। সুতরাং চাপটা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে অনেকটাই বেড়ে যায়, প্রায় দ্বিগুণ হয়ে যাবে, পড়ার কোয়ান্টিটিটাও বেড়ে যাবে। যাই হোক, সেসব আস্তে আস্তে এগুলো বুঝতে পারবে। তো মেনলি যেটা বলার সেমিস্টার 1 নিয়ে যেটা মেনলি বলার, আপাতত সেমিস্টার 1 যেহেতু শুরু করছো সেমিস্টার 1 নিয়েই কথা বলি। সেমিস্টার 2, 3 নিয়ে বেশি কিছু বলার নেই আপাতত। সেমিস্টার 1 নিয়ে যেটা মেনলি বলার সেটা হচ্ছে যে সময়টা হাতে খুবই কম। ঠিক আছে, জেনারেলি যেটা হয় আমার সেমিস্টার 1টাকে নিয়ে, সেমিস্টার 1-এর সিলেবাসটা আমি শেষ করতে পারি না, শুধু সেমিস্টার 1-এর জন্যই এটা হয়, কারণ এতটা সিলেবাস এই 4 মাসের মধ্যে যদি শেষ করে দিতে পারি, আমি চাইলে 1 মাসে সব শেষ করে দিতে পারি, কিন্তু তোমরা কিছু বুঝবে না যদি আমি পড়াই। আমি যদি আমার মতো করে পড়াই তোমরা কিছু বুঝবে না, প্রবলেমটা এইখানে।
যেটা করতে হবে তোমাদের মতো করে পড়াতে হবে, মানে স্টুডেন্ট কী করে বুঝবে সেইটা মতো করে আমাকে পড়াতে হবে। ঠিক আছে, আমাকে এমন একটা মেথডে পড়াতে হয় যেটা করলে স্টুডেন্টরা কাছ থেকে কোনো কোয়ারি থাকবে না, মানে স্টুডেন্টের কোনো কোশ্চেন থাকবে না। তো সেই মেথড যদি আমাকে পড়াতে চাই আমাকে সময় নিয়ে পড়াতে হবে। ঠিক আছে, তো সেই সময়টার জন্য আমাকে মানে 4 মাসটা ইনাফ নয়, মানে সেমিস্টার মানে যে সিলেবাস সেটা 4 মাসটা ইনাফ নয়। মানে ধরো তোমাদের যেটা পরীক্ষার সিস্টেম, তোমাদের তো 75 মার্কসের প্রতিটা পেপার দেখেছো, সেটা 75 মার্কসের মধ্যে 10 মার্কস তোমাদের হবে ইন্টারনাল, 5 মার্কস থাকবে অ্যাটেন্ডেন্স, আর বাকি যে 60 নম্বর সেটা ইউনিভার্সিটি পরীক্ষা নেবে। ঠিক আছে, আমার পড়ানোর লক্ষ্য থাকবে, মানে আমার পার্সোনাল বলছি, আমার পার্সোনাল পড়ানোর লক্ষ্য থাকবে ইউনিভার্সিটির এক্সামকে নিয়ে। মানে ওই 60 নাম্বারটা তুমি কী করে মেকআপ দিচ্ছ, 60 আমার টার্গেট থাকবে 60 নম্বর যে পরীক্ষাটা হবে ইউনিভার্সিটি মেন পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, সেইটাকে টার্গেট আমার, সেইটাতে ভালো নম্বর পাওয়াতে হবে, এটা হচ্ছে আমার লক্ষ্য। কলেজ কি পড়ালো, কলেজ কম পড়ালো না বেশি পড়ালো, কি এক্সট্রা পড়ালো, ঠিক আছে, কত আগে পড়ালো, কত আগে সিলেবাস শেষ করবো, আমি কিন্তু এইসব দেখবো না, একদম স্ট্রিক্টলি জানিয়ে রাখছি, আমি এইভাবেই পড়াই। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু সেই সময়টা সেমিস্টার মানে পাওয়া যায় না। মানে আমি যদি সেমিস্টারের পরীক্ষাটাকে ভালো করে দিতে চাই, 60 নম্বরের পরীক্ষা, তো সেই সময়টা সেমিস্টার মানে পাওয়া যায় না, একটু প্রবলেম হয়, কারণ সবার একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। ঠিক আছে, সবার একটা বেস তৈরির ব্যাপার আছে, সেই বেস তৈরিটা সেমিস্টার মানে একটু লেটে হয়ে যায়, এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তাও সেমিস্টার এবার লেটে শুরু করছি। হ্যাঁ, তবে এবছর চেষ্টা করছি যে প্ল্যানে পড়াবো, আশা করছি সেমিস্টারের সিলেবাসটা শেষ হয়ে যাবে। একটু প্ল্যানটা এবছর চেঞ্জ করেছি, কারণ প্রথম কথা অনলাইন পড়াতে হবে, আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে নিচ্ছি আশা করি সবাই। ঠিক আছে, আস্তে আস্তে ব্যাচের লোকজনও বেড়ে যাবে, দেখবে হয়তো, আপাতত তো অল্প জনে শুরু করছি, আস্তে আস্তে কলেজটা খুললে অনেকজন হয়ে যাবে, যাই হোক সমস্যা হবে না বন্ধু পেতে। হ্যাঁ, অনেকজন হয়ে যাবে, তো অনলাইনেই পড়াবো। আচ্ছা, অনলাইনে কীভাবে পড়াবো একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি একটা পিডিএফ দেবো, ধরো আজকে এটা পড়াবো, সেটা পিডিএফ দেবো, পিডিএফটা নোট আকারে দিয়ে দেবো। ঠিক আছে, মানে নোটের পিডিএফটা দিয়ে দেবো, আর তার সঙ্গে সঙ্গে যে নোটটা পড়ালাম বা যে নোটটা দিয়েছি, মানে তুমি যেটা খাতায় লিখবে সেইটা আমি নোট আকারে দেবো, মানে পিডিএফ করে দেবো। আর পড়ানোটা মানে এক্সপ্লানেশানটা, টপিকের যে এক্সপ্লানেশানটা সেইটা আমি ভিডিও করবো, এবং ভিডিও করে সেটা আমি ইউটিউবে করবো, ইউটিউবে আপলোড করে দিই, তারপর তোমরা তোমাদের মতো করে দেখে নেবে, পড়ে নেবে। ঠিক আছে, কারণ এখন যেটা কলেজগুলো ক্লাস করছে, বিভিন্ন কলেজ বা ধরো সব জায়গায় যে ক্লাসের যে পদ্ধতিটা চলছে, সেটা মেনলি চলছে হচ্ছে গুগল মিটে চলছে। ঠিক আছে, গুগল মিটে ক্লাস হচ্ছে, কিন্তু গুগল মিটে ক্লাস একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে গুগল মিটে পড়াতে গেলে সবাইকে আমাকে একসঙ্গে নিতে হবে। মানে ধরো আমার ব্যাচে সাপোজ 40 জন আছে, তো যদি 40 জন থাকে, তো আমি যখন পড়ানোটা গুগল মিটে পড়াবো, তাহলে আমাকে 40 জনকে একসঙ্গে নিতে হবে, সেটা আমি নাও পেতে পারি, 1 নম্বর, কারণ একদিন এক সময় কাজ থাকতেই পারে, কেউ বাড়িতে নাও থাকতে পারে, এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে যে নেটের প্রবলেম, কানেকশান থাকবে না সবসময়, কানেকশান সবসময় পাওয়া যায় না, নেট ডিস্টার্ব করবে, একজন শুনতে পাবে একজন শুনতে পাবে না, এই প্রবলেমগুলো হবে। 3 নম্বর হচ্ছে যে কানেকশানের সঙ্গে আর একটা বড়ো প্রবলেম, সেইটা হচ্ছে যে যেটা মেন প্রবলেম, সবচেয়ে বড়ো প্রবলেম, সেটা হচ্ছে যে আমি যখন পড়াবো তোমার তো পড়ার মুড নাও থাকতে পারে, তাই না? মানে ধরো আমি যখন পড়াচ্ছি, গুগল মিটে ধরো ক্লাসটা করাচ্ছি, তখন তোমার পড়ার মুড নাও থাকতে পারে, তোমার পড়ার ইচ্ছা না থাকতে পারে। ঠিক আছে, যে তখন তোমার পড়ার ইচ্ছা নেই, যে পড়া ঠিক বুঝতে ইচ্ছে করছে না, এটা হতেই পারে, তাই না? সব কিছু তো মুডের উপর ডিপেন্ড নেই, তো সেইটা না থাকতে পারে। সেই জন্য কী করেছি, সেই জন্য আমি এই মেথডে করছি, যে আমি জিনিসটা ইউটিউবে আপলোড করা থাকবে, নোটও দেওয়া থাকবে, তুমি দিনের যখন খুশি, সেটা রাতে হোক, বিকেলে হোক, সকালে হোক, যখন যার পড়ার টাইম, যে যখন টাইমে পড়াশোনা করো সেই টাইমে পড়ে নিতে হবে। ওকে, সেই জন্য আমার মনে হয়েছে এই মেথডটা বেটার। তাই তোমাদের সিনিয়রদের, যত সিনিয়র তোমাদের আছে সব ব্যাচকে আমি এই মেথডে এই জন্য পড়াচ্ছি, এবং তোমাদেরকেও এই মেথডেই পড়াবো। ঠিক আছে, যাই হোক, সেমিস্টার 1 সময় কিন্তু হাতে খুব কম, সেমিস্টার 1টার জন্য। ঠিক আছে, ইয়েস, এবার আসি যে কীভাবে পড়বে। ঠিক আছে, আচ্ছা, কীভাবে পড়ার আগে একটা কথা বলা, যে সবাই বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, হ্যাঁ, এবং জানি না মার্কস নিয়ে তো সবাই মার্কস নিয়ে ভর্তি হয়েছে, যাই হোক সে মার্কসের প্রশ্ন পরে আসছি।
হচ্ছে যে যেটা মেন বলা সেটা হচ্ছে যে কে কোন কলেজে পড়ছো এটা কিন্তু ম্যাটার না। ঠিক আছে, ভর্তির সময় হয়তো কে কোন কলেজে পড়ছো এটা নিয়ে একটুখানি মানে নিজেদের মধ্যে ব্যাপার থাকবে, কিন্তু সেইটা কিন্তু একেবারেই ম্যাটার না, কিন্তু বলে রাখছি। কে কোন কলেজে পড়ছো, কে একটু বড় কলেজে পড়ছো বা কে একটু ছোটো কলেজে পড়ছো, বড় ছোটো কোনো ব্যাপার নেই, সবাই সমান, আমার কাছে সবাই সমান। এবার ইউনিভার্সিটির কাছে সবাই সমান। ইউনিভার্সিটি দেখবে না কোন ছেলেটা বড় কলেজ থেকে আসছে একটু, আর কোন ছেলেটা একটুখানি ছোটো কলেজ থেকে আসছে, এইসব কিন্তু ইউনিভার্সিটি দেখবেন। ইউনিভার্সিটি তুমি সবাই তোমরা ভেবে রাখবে যে আমরা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছি। যদি ভালো হয় সবার ভালো হবে, যদি খারাপ হয় সবার একসঙ্গে খারাপ হবে। ঠিক আছে, মানে তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছো এই মেন্টালিটি নিয়ে কিন্তু পড়বে। কে কোন কলেজে পড়ছো সেটা কিন্তু ম্যাটার না, কলেজ ওয়াইজ কিন্তু রেজাল্ট হবে না, ভালো পড়লে ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রথম কথা। সো এই আইডিয়াটা, এই ধারণাটা পুরোপুরি ভুল ধারণা। যে কেউ বলে থাকে যে আমি একটু ভালো কলেজে পড়ছি, আমি একটু ছোটো কলেজে পড়ছি, এইসবগুলো কিন্তু পুরোপুরি ভুল ধারণা, একদমই ভুল ধারণা। এটা মাথা থেকে বের করে দেবে একদম। দ্বিতীয় কথা বলা যে ম্যাথ অনার্সটা যে ভর্তি হয়েছে বা ম্যাথ অনার্সটা যে পড়বে, ম্যাথ অনার্সটা পড়ার ইচ্ছা নিতে ভর্তি হয়েছো। মানে অনেকে এরকম করে দু নৌকায় পা দাও। দু নৌকায় পাটা কীরকম, যে ম্যাথ অনার্সটায় ভর্তি হয়েছে কিন্তু সে আবার কী করবে, যে ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিচ্ছে বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ছে, দেখবো দুটো একসঙ্গে পড়ছে। এরম টেন্ডেন্সি, এরম টার্গেট নিয়ে কিন্তু অনেকজন ম্যাথ অনার্সটা ভর্তি হয় এবং পড়াশোনাও চালায়, আমি দেখেছি। ঠিক আছে, যে বিএসসিতে ভর্তি হলো, ম্যাথ অনার্স নিয়ে ভর্তি হলো, আবার সাথে পরের বছর জয়েন দেবে বা অন্য কোনো ফিল্ডে যাবে, তার জন্য প্রিপারেশান নিচ্ছে। তাদের জন্য আমার একটা মেসেজ, যদি এরকম টার্গেট নিয়ে ম্যাথ অনার্সটা ভর্তি হও বা পড়াশোনা চালাও, সে কিন্তু ম্যাথ অনার্সে ফেল করে যাবে, একদম স্ট্রিক্টলি জানিয়ে রাখছি, পাস করতে পারবে না। ঠিক আছে, যদি ম্যাথ অনার্সটা পড়তে হয়, ম্যাথ অনার্সটাকে ম্যাথ অনার্সের মতো করেই পড়তে হবে এবং শুধুমাত্র এটাকেই পড়তে হবে। তাই আমার বক্তব্য যেটা, আমার যেটা বলার বিষয় এই পয়েন্টটাকে নিয়ে, সেটা হচ্ছে যে যদি অনার্সটাকে পড়তে চাও তাহলে অনার্সটাকে শুধু পড়ো, বাকি কোনো দিকে কিন্তু যেও না। ঠিক আছে, এটা হিতে বিপরীত হবে, ইয়ারটা লস হবে, আর কিছুই হবে না। ঠিক আছে, কারণ তোমাদের সিনিয়রদের অনেকেরই এরকম হয়েছে। সেটা যখন পরের বছর জয়েন্ট দিই, দুটোকে একসঙ্গে নিয়ে এগো, সেটা পরের বছর জয়েন্ট দিতে গেলেই বুঝতে পারবে, আলটিমেট কোনোটাই হবে না, এটাও ডুববে ওটাও ডুববে। ঠিক আছে, তাই যেটা করবে যে কোনো একটা করবে, সেটা আমি বলছি না যে ম্যাথ অনার্স পড়তে হবে, ম্যাথ অনার্স না ছেড়ে দিতে পারো, কিন্তু করলে যে কোনো একটা করো। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের সঙ্গে গ্র্যাজুয়েশনের পার্থক্য, এটা হচ্ছে মেন বলা, এটা একটা বড় পয়েন্ট। আচ্ছা, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে কী করে পড়েছো, পড়ার মেথডটা কী ছিল। আমি শুধু ম্যাথসের জন্যই বলছি, উচ্চ মাধ্যমিকে ম্যাথস করার নিয়মটা কী ছিল। উচ্চ মাধ্যমিকে ম্যাথসটা ছিল, সেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে অনেকটা মেকানিক্যাল ম্যাথ। মেকানিক্যাল ম্যাথ মানে হচ্ছে তোমাকে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা মুখস্থ করতে, অঙ্ক করতে, সলিউশন বের করতে। ঠিক আছে, কনসেপচুয়াল বেসটা কিন্তু সেভাবে ছিল না, এটা কিন্তু কম ছিল, মানে কনসেপচুয়াল বেসটা কিন্তু অতটা ছিল না, যা ছিল সবচেয়ে অ্যাপ্লিকেশান বেসড। কীরকম, আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, তোমরা সবাই অ্যালজেব্রা পড়েছো, মানে আমি বলছি, আমি জাস্ট বলতে গেছি যে বিএসসির সঙ্গে গ্র্যাজুয়েশনে, মানে বিএসসির সঙ্গে তোমার এইচএস তফাৎটা কোথায়। ঠিক আছে, দেখো আমি একটা খুব সামান্য কোশ্চেনের দিয়ে একটা তফাৎটা বলছি, যে তোমরা সবাই ছোটোবেলা থেকে অ্যালজেব্রা পড়েছো। কোন ক্লাস থেকে অ্যালজেব্রা পড়ছো? আশা করি ক্লাস 5 বা 6 থেকে অ্যালজেব্রা পড়ছো। ক্লাস 5-6 থেকে সবাই অ্যালজেব্রা পড়েছো, অ্যালজেব্রা বহু অঙ্ক সলভ করেছো, অনেক খাতায় অঙ্ক করেছো। ক্লাস 10 পাস করে গেছো, ক্লাস 12 পাস করে গেছো, 12-এ প্রচুর রকমের অ্যালজেব্রা করেছো। হ্যাঁ, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, যে অনেক রকম বহু কিছু অ্যালজেব্রা করেছো, লিনিয়ার অ্যালজেব্রা করেছো। ঠিক আছে, অঙ্ক করে পরীক্ষাতে নম্বরও পেয়েছো, ভালো ভালো নম্বর পেয়ে গেছো। কিন্তু আমার একটা কোশ্চেন আছে, আমি যদি জিজ্ঞেস করি যে অ্যালজেব্রা কাকে বলে আমাকে বলো, আমি শিওর কেউ বলতে পারবো না। ঠিক আছে, বলতে না পাওয়াটা খুব খারাপ ব্যাপার না, যে বলতে পারছি না বলে খুব লজ্জার ব্যাপার, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বলতে পারবো না। আমি যদি জিজ্ঞেস করি যে অ্যালজেব্রার ডেফিনেশন বলো আমাকে, অ্যালজেব্রা কাকে বলে, তুমি একটা টপিক পড়ছো, যে কোনো টপিক পড়ছো, যে কোনো এনিথিং, তুমি তার আগে কী জানবে, তার ডেফিনেশনটাকে পড়বে, সেটা কাকে বলে। কিন্তু তোমাদের মাথায় এটা আসেনি যে আমি তো অ্যালজেব্রা এতদিন পড়লাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যালজেব্রা কাকে বলে, অ্যালজেব্রা কাকে বলে,
জিওমেট্রি তো পড়েছো, জিওমেট্রি কাকে বলে? কেউ বলতে পারবে না, খুব কম জনই বলতে পারবে, হয়তো পারবেই না, কেউই পারে না, কারণ ওটা তোমাদের ফল্ট নয়, এটা কিন্তু শেখানো হয় না। এই মেথডটা কিন্তু এইচএস অবধি নেই, কিন্তু বিএসসিতে এটা জানতে হবে, মানে পার্থক্যটা এইখানে। ঠিক আছে, বিএসসির সঙ্গে এটা কিন্তু বিএসসিতে জানতে হবে, মানে এইভাবে পড়তে হবে। তোমাকে জানতে হবে যে অ্যালজেব্রা কাকে বলে, কেন পড়ি, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে মেন পার্থক্য। যাক, এরকম অনেক কিছু আছে, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে বিএসসির সঙ্গে গ্র্যাজুয়েশনের মানে এইচএসের পার্থক্যটা। তো এই হচ্ছে মেন পড়ার পার্থক্য। আচ্ছা, এবার আসছি যে তোমরা সেমিস্টারটা পড়বে কি করে? এইচএসে পড়েছো কী করে? অঙ্ক করেছো, ফর্মুলা ফেলে অঙ্ক করেছো, সলভ করেছো, মিটে গেছো। আচ্ছা, আর যেটা করা হয়েছে, যেটা অনেকজন করেছে, সেটা হচ্ছে যে এইচএসে যে স্টেজে মেকআপ। স্টেজে মেকআপটা কি? যে টেস্ট পরীক্ষার পর থেকে পড়াশোনাটা ভালোভাবে শুরু করা। সারা বছর হয়তো অল্প অল্প করেছে, কিন্তু টেস্ট পরীক্ষার পরে পড়াশোনাটা শুরু করেছে ভালো করে, নম্বরও ভালো পেয়ে গেছে। এই মেথড কিন্তু টোটালি ফেলিওর বিএসসিতে। স্ট্রিক্টলি এই কথাটা জানিয়ে যাচ্ছে, একদম স্ট্রিক্টলি জানিয়ে যাচ্ছে। যদি বিএসসিতে ভালো নম্বর পেতে হয়, গোটা বছরটা ভালো করে পড়তে হবে। কেন আমি বলছি, দেখো, এইচএস যেটা হতো, মোটামুটি টেস্টের আগে সবাই সিলেবাস শেষ করে ফেলতো, আর সবারই সিলেবাস শেষ হয়ে যেত। ফলে টেস্টের পরে যে টাইমটা ছিল, সেটা হচ্ছে যে প্রথম পুরো জিনিসটাকে রিভিশন করতে, রিভিশন করতে গিয়ে তোমাদের নিজের মতো করে পড়ে নিতে, ফলে মেকআপটা হয়ে যেত। কিন্তু বিএসসিতে যেটা হবে, বিএসসিতে সেমিস্টারে যেটা হবে, আমার সিলেবাস শেষ হবে পরীক্ষার 10 দিন আগে। ঠিক আছে, এবং একটা হিউজ সিলেবাস। সুতরাং কোনো স্টেজ মেকআপের কিন্তু প্রশ্ন নেই যে তুমি 10 দিনে সব পড়ে ফেলবে যা পড়িয়েছি আমি এতদিন, এটা কিন্তু হবে না। যে এই মেথডে করবে, যে ভেবে নেবে স্টেজ মেকআপ করবো, তার রেজাল্ট খারাপ হবে, একদম মিলিয়ে নেবে, খারাপ হবে। ঠিক আছে, সুতরাং প্রতিদিনের পড়াটা, যেদিন যে পড়াটা পড়াচ্ছি, যেদিন যে জিনিসটা দিচ্ছি, সেই পড়াটা সেদিনকেই পড়ে নেবে। আমি যদি আজকে যে পড়াটা পড়াবো, আজকে মানে ধরো এখন তো বাড়িতে পড়াচ্ছি না, বা ধরো আজকে এটা অনলাইন দিলাম, আজকের পড়াটা আজকেই কমপ্লিট করবে, আজকেই হোমওয়ার্ক করবে। হ্যাঁ, একদিনে হোমওয়ার্ক শেষ না হতেই পারে, সেটা তো 2 দিন লাগতে পারে, সেটা লাগুক, অসুবিধা নেই, কিন্তু পড়াটা যেন রেগুলার থাকে। আজকের পড়াটা 1-2 দিনের মধ্যে যেন করে ফেলা হয়। তুমি আজকের পড়াটা 1 সপ্তাহ পরে যেদিন পড়তে যাবে, যেটা তোমরা করতে কী করতে, সেটা হচ্ছে যে ধরো আজকে পড়ালাম, পরের দিন যেদিন পড়া থাকবে, তার আগের দিন রাত্রিরে তোমরা পড়াটাকে নিয়ে বসতে, এই তো করতে। সেটা কিন্তু চলবে না। পড়াটা প্রতিদিনকে পড়া প্রতিদিন করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু দেখবে এইভাবে যদি না করো, পড়াগুলো পেন্ডিং থেকে যাবে। পেন্ডিং থাকতে থাকতে কী হবে, যেদিন সেমিস্টারের সময় আসবে, শেষ সময়টা আসবে, মানে ধরো মানে সেমিস্টার আর 10 দিন বাকি, তখন দেখবে কিছু বুঝতে পারছো না, সব ভজা পড়া লাগছে। ঠিক আছে, এই প্রবলেমগুলো কিন্তু হবে। সুতরাং প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়বে, প্রতিদিনের অঙ্ক প্রতিদিন করবে। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার দেখবে যে পুরো জিনিসটা মেকআপ হচ্ছে কিনা। নাহলে কিন্তু কী হবে, ধরো তুমি অর্ধেক জিনিস পড়লে না, বলে ভেবে নিলে যে পরীক্ষার আগে পড়বো, সেই সময়টা কিন্তু পাবে না। ঠিক আছে, সেই সময়টা কিন্তু হাতে নেই, কারণ হাতে থাকবে 10 দিন টাইম, আমি কিন্তু 10 দিন আগে পড়ানো ছাড়বো, মানে নতুন পড়ানো বন্ধ করবো। তো ইরেগুলার কিন্তু একদম হবে না, সেটা মেনলি বলার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে পড়ার মেথড হচ্ছে, ধরো আমি চ্যাপ্টার 1 পড়াচ্ছি, যে কোনো পেপারে চ্যাপ্টার 1 পড়াচ্ছি, ধরো আমি ক্যালকুলাস শুরু করলাম, বা তোমাদের বলেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চ্যাপ্টার 1টা পড়াচ্ছি, চ্যাপ্টার 1 পড়ালাম, থিওরি দিলাম, অঙ্ক করালাম, অঙ্ক করিয়ে চ্যাপ্টার 2তে গেলাম, মানে চ্যাপ্টার 1টা কমপ্লিট হলো, চ্যাপ্টার 2তে গেলাম, চ্যাপ্টার 2তে গিয়ে থিওরি পড়ালাম, অঙ্ক পড়ালাম, চ্যাপ্টার 3তে গেলাম। যখন চ্যাপ্টার 3 পড়াচ্ছি, যেদিন চ্যাপ্টার 3 ধরে শুরু করলাম, চ্যাপ্টার 3 শুরু করার আগে আমি বললাম যে চ্যাপ্টার 1-এর এই অঙ্কটা আমাকে এক্ষুনি করে দেখাও, অন স্পট, না দেখে, মানে তোমাকে রেডি থাকতে হবে, এরকম একটা ব্যাপার বলতে চাইছি। তোমাকে চ্যাপ্টার 3 দিয়ে শুরু করলাম পড়ানো, আমি বললাম যে চ্যাপ্টার 1-এর এই অঙ্কটা আমি এক্ষুনি করে দেখাও, সেটা যেন পড়তে পারা যায়। তার মানে কি বলতে চাইলাম? তার মানে বলতে এটা চাইলাম, তোমাকে অলওয়েজ রেডি থাকতে হবে, পুরোনো পড়াটাকে অলওয়েজ রেডি রাখতে হবে। ঠিক আছে, মানে চ্যাপ্টার 3 যখন শুরু করবো, তখন যেন চ্যাপ্টার 1
আর চ্যাপ্টার 2 ফুললি প্র্যাকটিসে থাকে। ঠিক আছে, সেটা যেন যখন করতে দেবো, যখন এনি টাইম যদি করতে দিই সেটা যেন পারা যায়। ঠিক আছে, এইটা হচ্ছে মেন কথা। এইভাবে কিন্তু গোটা সেমিস্টার করতে হবে, প্রত্যেকটা সেমিস্টার এইভাবে করতে হবে, যে যেটা হয়ে যাচ্ছে সেইটা যেন ইনস্ট্যান্ট করতে পারা যায়, করতে দিলে যেন ইনস্ট্যান্ট করতে পারা যায়, না দেখে। ঠিক আছে, এবার এইটা করার জন্য এক একটা স্টুডেন্টের জন্য এক একটা সময় লাগে। কেউ এই মেথডটাকে অ্যাপ্লাই করার জন্য সারাদিনে 2 ঘন্টা পড়াশোনা করে, কেউ 10 ঘন্টা পড়াশোনা করে। যার 2 ঘন্টাতে হয়ে যাবে সে 2 ঘন্টাই পড়বে, যার 10 ঘন্টা লাগবে তাকে 10 ঘন্টার সময় বের করে নিতে হবে। একদম স্ট্রিক্টলি বলে যাচ্ছি, বের করে নিতে হবে। সেটা কী করে বের করবে সেটা তোমরা বুঝো। ঠিক আছে, কিন্তু এই সময়টাকে বের করে নিতে হবে একদম স্ট্রিক্টলি। কিন্তু মেথড এটাই, এর কোনো বিকল্প কিন্তু নেই। ঠিক আছে, আর স্টেজ মেকআপ হবে না, একেবারেই হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে পড়ার মেথড, এইভাবে তোমাদেরকে গোটা সেমিস্টার পড়াশোনা চালাতে হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, আমি খাতা আলাদা করতে বলেছি। অনেকে যেটা করে, কি করে, শুরু থেকে একটা যেখানে সেখানে লেখা শুরু করলো। ঠিক আছে, একটা টপিক, একটা ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াচ্ছি, অর্ধেক টপিক এই খাতায়, অর্ধেক টপিক অন্য খাতায়, অঙ্ক অন্য খাতায়, এরকম 4 জায়গায় খাতায় লিখে রাখে নোট থিওরি সব। ফলে কী হবে, তুমি যখন পরীক্ষার আগের রাতে পড়বে পুরো টপিকটা, কিচ্ছু খুঁজে পাবে না। বুঝতে পেরেছো? পরীক্ষার আগের রাতে তোমাকে সবটা দেখতে হবে, তা তুমি কতগুলো খাতা খুলবে তখন, তাই না? সুতরাং সেই জন্য আমি বলেছি গোটা জিনিস যা পড়াবো সব জন্য একটা খাতা থাকে। মানে যখন 10 দিন পরীক্ষার আগে স্টাডি লিভ পাবে তখন যেন সবটা একসঙ্গে পাওয়া যায়, সবটা একসঙ্গে দেখা যায়। এই সুবিধাটার জন্য আমি গোটা জিনিসটা একটা খাতা করতে বলছি, এবং খাতাটা ফিক্স করে দিচ্ছি, একটা খাতা করবে আর একটা থিওরি খাতা করবে। ঠিক আছে, তো এইটা মেনটেন করবে, নাহলে কিন্তু পরীক্ষার আগের দিন এই খাতা করার প্রবলেমটা কিন্তু বুঝতে পারবে পরীক্ষার 2 দিন আগে, যে কেন স্যার খাতাটা করতে বলেছে, এবং ফেয়ার করে খাতা করতে বলেছে। সব টপিক যেন একটা জিনিস এই খাতা, একটা জিনিস ওই খাতা, এরকম যেন ভুলেও করবে না। তাহলে কিন্তু দেখবে তুমি যদি 10খানা খাতা লেখো, পরীক্ষার আগের দিন কোন জিনিস কোথায় লিখেছো নিজেই ভুলে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এগুলো বলে রাখছি, কিন্তু একটু মানে এগুলো অভিজ্ঞতা থেকে বলছি। এই ভুলগুলো কিন্তু যারা জানে না, যাকে কেউ বলবে না, সে কিন্তু করে বুঝবে। ঠিক আছে, আমি জানি, সেই জন্যই তোমাদেরকে বলে রাখছি, এই ভুলগুলো না করো। যদিও খুব কম যদি শোনে, হ্যাঁ, ঘুমটা ভাঙবে ঠিক সেমিস্টার 1 রেজাল্টের পর, তারপর দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সব বুঝে গেছে, তখন তোমরা আমার থেকে ভালো বুঝবে। ঠিক আছে, এটাই হয়, বাস্তব এটাই। তখন দেখবে যে স্টুডেন্টরা আমার থেকে বেশি মানে অ্যাটেন্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি হয়তো বলছি যেটা করতে হবে না, আমি যে না স্যার করবো, হ্যাঁ, মানে বিপদ আছে। মানে তার তখন দেখবো স্যারের থেকে ছাত্র বেশি সিরিয়াস সেমিস্টার 1 রেজাল্টের পর। এটাই বাস্তব হয়, বুঝলি তো? যাই হোক, এটা বলার। তো এই খাতাটা আলাদা করার ব্যাপার। আচ্ছা, 4 নম্বর যেটা বলার পরের পয়েন্ট, সেটা হচ্ছে যে পড়া পেন্ডিং রাখবে না। পেন্ডিং মানে ধরো কোনো একটা বই পড়াচ্ছি, পড়ানোর পর ধরো আমি চেষ্টা করবো আমার একটা মেথাডে পড়ানো যে পুরোটা বোঝা যায়। ঠিক আছে, চেষ্টা করবো, সবসময় তো সম্ভব হয় না, কারণ অনেক সময় অনেক ছোটো জিনিস বোঝা যায় না, সেটা ঠিক আছে, তার জন্য লজ্জার কিছু নেই। আর এখন তো অনলাইন পড়ানো, তাই এই প্রবলেমটা হবে না। যখন ব্যাচে পড়াবো এই প্রবলেমটা হবে। সেটা হচ্ছে এই প্রবলেম, ধরো হচ্ছে ওপেন মাইন্ডেড কোশ্চেন করা, কোনো রকম মানে হেজিটেশন না রেখে কোশ্চেন করা। একটা সামান্য জিনিস বুঝতে পারছো না, তুমি হয়তো ভাবছো যে কোশ্চেনটা করলে স্যার ইনসাল্ট করবে, না, এরকম কোনো ব্যাপার আমার কাছে নেই, একদমই নেই। ঠিক আছে, সেটা বুঝতে নাই পারা যেতে পারে, সেটা বলবে, তো অবশ্যই জিজ্ঞেস করবে যে স্যার এটা বুঝতে পারলাম না। ঠিক আছে, মানে কোনো রকম ডাউট যেন না থাকে, পুরোপুরি 100% ক্লিয়ার করে আমার বাড়ি থেকে বেরোবো। এটা হচ্ছে আমার পড়ার একটা বড় পয়েন্ট, যে ডাউট যদি রাখো কী হবে বলো তো? ডাউট রাখলে কী হবে, এই ডাউটটা ধরো তুমি আজকে একটা পড়ালাম, যা পড়ালাম তার ধরো কিছুটা পেন্ডিং রয়ে গেলো, বুঝতে পারলে না, তারপরের দিন পড়ালাম আরও কিছু বুঝতে পারলে না, তাহলে কী হলো, পেন্ডিংগুলো জমছে তো। এবার কি তোমাদের যে বিএসসি চ্যাপ্টারগুলো কী বলতো, একটার সঙ্গে একটা লিঙ্ক চ্যাপ্টার, চ্যাপ্টার 1-এর সঙ্গে চ্যাপ্টার 2 লিঙ্কড, চ্যাপ্টার 2-এর সঙ্গে চ্যাপ্টার 3 লিঙ্ক চ্যাপ্টার। তো লিঙ্ক চ্যাপ্টার মানে তুমি যখন পেন্ডিংগুলো আস্তে আস্তে জমতে গিয়ে দেখবে যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য সিলেবাস হবে, তখন দেখো একটা বড়ো একটা পেন্ডিং তৈরি হয়ে আছে, এবং ওই পেন্ডিংটার জন্য একটা বহুত অসুবিধা হচ্ছে। মানে ওই পেন্ডিংটার জন্য যেটা হচ্ছে, তুমি যেগুলো জানো সেগুলোকে হ্যাম্পার করছে, এই প্রবলেমগুলো হবে।
সুতরাং কোনো রকম কোনো রকম কিছু কোশ্চেন মার্ক না রেখে পড়বে, যা বলার বলবে, আমার অসুবিধা কিছু নেই, এটা পড়ার ব্যাচের জন্য বলছি। আর এখন যেটা বলা সেটা হচ্ছে যে ফোন করে নেবে বা মেসেজ করে নেবে, কিছু প্রবলেম হলে দেখাবে, ঠিক আছে, কিন্তু পেন্ডিং রাখবে না, এটা আমার মেন বলা, কোনো জিনিস যেন পেন্ডিং না থাকে, ঠিক আছে। একটা জিনিস পারছি না, বুঝতে পারছি না, কোশ্চেন করলে ইনসাল্ট হওয়ার মতো কোনো ভয় আমার কাছে অন্তত নেই, একদম ফ্র্যাঙ্ক, পুরোপুরি ফ্র্যাঙ্ক, ঠিক আছে। যাই হোক, এটা একটা বলার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কী করে দিতে হবে, এইটা আরও ভাইটাল একটা পয়েন্ট। কী করে পরীক্ষা হল কী করে মেনটেন করবো। আচ্ছা, পরীক্ষা হলের পরীক্ষা খারাপ হওয়ার পিএসসিতে সেমিস্টার ওয়ানের রেজাল্ট, আমি এতটা নেগেটিভ বলছি না কিন্তু, হ্যাঁ, ভালো নম্বর পাও, অনেক সুন্দর ভালো ভালো নম্বর পাও সবাই, কিছু নম্বর হয়তো খারাপ হয়, সে ঠিক আছে, কিছু ভুলের জন্য হয়, সে ভুলটা হতেই পারে, সেমিস্টার ওয়ানের পাশে সেমিস্টার 2-3-তে মেকআপ হয়ে যায়, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকে। পরীক্ষা কী করে দেবে, আচ্ছা, সেটা হচ্ছে যে এইচএসে যেটা পরীক্ষা দেওয়ার যে মেন্টালিটি নিয়ে এইচএসে পরীক্ষা দিতে যেতে, সেই মেন্টালিটিটা কীরকম আমি বলে দিচ্ছি, একদম পরিষ্কার করে বলে দিচ্ছি যে কী মেন্টালিটি নিয়ে ছাত্ররা এইচএস পরীক্ষা দিতে যায়। সেটা হচ্ছে যে আমাকে 100 অ্যান্সার করতে হবে, কোনো দ্বিমত নেই এটাতে, আমি শিওর সবাই আমার সঙ্গে একমত হবে যে আমাকে 100 অ্যান্সার করতে হবে, যে করেই হোক, যেখান থেকে করে আমাকে 100 অ্যান্সার করতে হবে, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরীক্ষা হলে কোশ্চেন পেয়ে কোন জিনিসটা স্ট্রাইক করতো বেশি মাথায়, বলে রাখছি, দেখো এই জিনিসগুলো স্ট্রাইক করতো। ধরো তুমি 80 নম্বরের পেপার পরীক্ষা দিচ্ছ, তুমি 70 নম্বর জানো, দেখছো 70 নম্বর জানো বা 60 নম্বর জানো, বাকি 20 নম্বর জানো না, তোমার কোশ্চেন পেয়ে আগে মাথা স্ট্রাইক করবে কোনখানটা, যে 20 নম্বর যে জানি না, সেই 20 নম্বরটা করে মেকআপ দেবো বা 20 নম্বরটা অ্যান্সার করে করবো, ঠিক আছে, ওইটা নিয়ে চিন্তা বেশি হতো, ঠিক আছে, ওইটা মাথায় বেশি কাজ করতো আর ওইটা নিয়েই বেশি চিন্তা হতো। সুতরাং তোমরা 60 নম্বর যেটা পাচ্ছ, যে 60 নম্বর তুমি অ্যান্সারটা করতে পারবে, সেটা নিয়ে কিন্তু মাথা না ঘামিয়ে ওই 20%-এর যেটা পারলে না বা 20 মার্কস যেটা পারলে না, সেটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে, ঠিক আছে। এই মেথডটা বা এই জিনিসটা যদি তোমরা বিএসসিতে করো, তাহলে কিন্তু এটা মারাত্মক রকমের এক্সাম হলে ভুল হবে, ঠিক আছে। কীরকম ভুল হবে, ভুলটা হচ্ছে এরকম হবে, এক্সাম হলে গিয়ে যদি দেখো আমি 80 নম্বরের মধ্যে 60 নম্বর পাচ্ছি, বাকি 20 নম্বর পাচ্ছি না, ঠিক আছে, তাহলে ওই 60 নম্বরটাই 60-এ 60 অ্যান্সার করে আসবে, বাকি 20 নম্বর হাত দেবে না, 20 নম্বর লিখবো না, কিন্তু 60-এ 60 যেটা করেছিস 60-এ 60ই পাওয়া যাবে। প্রশ্ন কেন, কারণ হচ্ছে তুমি যদি ওই বাকি 20 নম্বরটা নিয়ে অ্যানালিসিস করতে যাও বা ওটাকে পোস্টমর্টম করতে যাও, তাহলে কী হবে বলো তো, তুমি যে 60 নম্বরটা পাচ্ছ সেইখান থেকে মার্কস ডিডাক্ট হওয়া শুরু করবে, এটা কিন্তু বিএসসিতে একটা বড় ফল্ট পরীক্ষা হলে। তুমি যদি যেটা পাচ্ছ না সেটা নিয়ে মাথা ঘামাও, তাহলে যেটা পারছো সেইটা থেকে কিন্তু মার্কস ডিডাক্ট হবে, সেখান থেকে ভুল হতে শুরু করেছে, ঠিক আছে। তুমি পরীক্ষা শুরু করছো, পরীক্ষা স্টার্ট করছো, তুমি এমন চিন্তা, যেটা এই 10 নাম্বার না পারার জন্য তুমি এমন চিন্তা করছো, দেখবে প্রথম 2টো অঙ্কই ভুল হয়ে গেল, যেটা পাচ্ছ 60 নম্বর যেটা পাচ্ছ সেই 60 নম্বরের শুরুটাই ভুল হয়ে গেল, 2টো অঙ্ক ভুল হয়ে গেল, প্রথম 2টো অঙ্ক করতে গেলে ভুল হয়ে গেল। এবার তুমি অঙ্ক পরীক্ষা প্রথম 2টো অঙ্ক করতে গিয়ে যদি ভুল হয়, তোমার মেন্টালিটি এমনি নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং বি কেয়ারফুল এই ব্যাপারটা নিয়ে, এই ব্যাপারটা কিন্তু অনেকে ভুল করে, যেটা পাচ্ছ তাতে যদি 40 নম্বর অ্যান্সার করে 40 নম্বর, 40-এ 40 পাবো, সেখানে হাত থাকতে না পারে। অনেকে কী করে জন্য যে ভুলটা করে, জানে সবটা কিন্তু যেটা জানে না সেটা নিয়ে মাথা ঘামায়, ফলে এবারে পরীক্ষাটা খারাপ হয়, এই ভুলটা করবে না। আচ্ছা, পরের যেটা পয়েন্ট ব্যাপার সেটা হচ্ছে যে কলেজ লাইফ। কলেজ লাইফ নিয়ে একটা হিউজ বড় আইডিয়া আছে, ধারণা আছে তোমাদের, যে স্কুল থেকে কলেজে আসছি, খুব একটা বেশি এক্সাইটেড ব্যাপার থাকবে। যাই হোক, অতটা এক্সাইটেড হওয়ার কিছু নেই, হ্যাঁ, যাই হোক, এটা অনেক স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে, আমি সেটা নিয়ে ডিটেলসে বলছি না। তো যেটা বলা সেটা হচ্ছে যে অন্তত অনার্স পড়তে গেলে বা ম্যাথ অনার্সটা পড়তে গেলে, ম্যাথ অনার্সটা নিয়ে কলেজে পড়তে গেলে কলেজ লাইফ সম্পর্কে যে আইডিয়াটা আছে সেটা কিন্তু একেবারেই ভুল, শুধু এইটুকুই বলে রাখা, হ্যাঁ, অত রিল্যাক্স কিন্তু কলেজে হয় না।
যদি অনার্স করতে চান। বেশ ভালো রকমই চাপ থাকে এবং অন্য কিছু করার সময় পাবে না, ঠিক আছে? মানে রিল্যাক্স ব্যাপারটা কিন্তু নেই, ঠিক আছে? অনার্স করতে গেলে কিন্তু পড়াশোনার মধ্যেই থাকতে হবে। যে আইডিয়াটা আছে সেটা কিন্তু একটু ভুল আইডিয়া। হ্যাঁ, যাই হোক, সেটা পড়তে পড়তে আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবে। এটুকুই খালি বলার কলেজ লাইফ সম্পর্কে। আচ্ছা, আর একটা যেটা বলার সেইটা হচ্ছে যে বিএসসির গুরুত্ব কতটা, এটা একটা ভাইটাল পয়েন্ট। বিএসসির গুরুত্ব মানে হচ্ছে, আমি খুব ফ্র্যাঙ্কলি একটা কথা বলে দিচ্ছি। দেখো, যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে বাবা মা কী বলেছিল? মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলে বাবা মা এই কথা বলেছিল যে মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে, ভালো নম্বর পা, আর কোনো চিন্তাই করতে হবে না ভবিষ্যতে, ঠিক আছে? মাধ্যমিক পাস করে এইচএসে গেলে, এইচএসে গিয়ে তখন স্যার বা ম্যাডামরা বা বাবা মা বলছে যে উচ্চ মাধ্যমিকটা ভালো করে দে, দেখবি কোনো চিন্তা নেই, তাই তো? এটা নিশ্চয়ই বলেছে। এবার আমি বিএসসিতে ভর্তি হয়ে আমি বলছি বিএসসি ভালো করে পড়তে হবে। এরপর যখন এমএসসি করতে হবে তখন বলবো যে এমএসসি ভালো করে পড়তে হবে। তো সবই ভালো করে পড়তে হবে, হিসাব বলছে নাকি? তাতে নাকি সবাই বলেছে তো ভালো করে পড়তে হবে, তাহলে কোনটা ভালো করে মেন পড়তে হবে? এটা হচ্ছে মেন কোশ্চেন। এবার আমি বলে রাখছি, তুমি যত ইন্টারভিউ বোর্ডে যাবে, কোনো পরীক্ষা যখন অ্যাপ্লাই করবে, যে কোনো জায়গাতেই যাবে, তোমার বিএসসির নম্বর কিন্তু একমাত্র বিএসসি নম্বর আগে জিজ্ঞেস করা হবে যে তুমি অনার্সে কত পেয়েছো, ঠিক আছে? তোমার বিএসসি নম্বরের উপর বেস করে ফিউচার ডিসাইড হবে, ফিউচারে কী করবে, কী হবে না হবে, পুরো ডিসাইডমেন্টটা কিন্তু বিএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে হবে। বিএসসি রেজাল্ট যদি তোমার অ্যাকচুয়ালি কেসটা হয় যেটা বিএসসির এইচএসের নম্বরটা লাগবে মেনলি বিএসসির কোন ফিল্ড চুজ করছো বা কোন ভালো ফিল্ড পাচ্ছ কি না, সেইটা ডিপেন্ড করবে এইচএসের নাম্বারটা, ঠিক আছে? কিন্তু তুমি যদি বিএসসিতে নম্বর ভালো পেয়ে যাও বা বিএসসির মার্কস যদি ভালো থাকে, গ্রেড যদি ভালো থাকে, তাহলে কিন্তু তোমার মাধ্যমিক আর এইচএসসি গ্রেড কিন্তু দেখা হবে না, ঠিক আছে? আর এর পরেও যেটা হবে, মানে মাস্টার্স যখন করতে হবে, এরপরেও কিন্তু সেভাবে মার্কসটা ভ্যারি করবে না, কারণ এরপরে যা শেখার সময় কিন্তু 3টে বছর, এরপরে কিন্তু আর শেখার টাইম পাবে না, ঠিক আছে? যা শিখবে এই 3 বছরই শিখবে। এই বিএসসিতেই যা শেখা শিখে নিতে হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যেটা শিখেছো সেটাকে অ্যাডভান্স করা হবে। মাস্টার্সকে যেটা করা হয় যেটা শিখেছো, যেটা শিখে এসেছো সেটাকে আরও অ্যাডভান্স মোডে শিখতে হবে। মানে ধরো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বে, এখানেও পড়লে, এখানে বেসিক আইডিয়া পেলে, এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন মাস্টার ডিগ্রিতে পড়বে ওই জিনিসগুলোই, তার অ্যাডভান্স মোডটা পড়বে, আরও অন্য নতুনত্ব কিছু পড়বে, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনই পড়বে, এটা আমার বক্তব্য, ঠিক আছে? সুতরাং সবাই ভালো করতে বলবে, কিন্তু কাজে লাগবে হচ্ছে এই জায়গাটা, সেটাই বলে দিলাম। আচ্ছা, আর একটা কথা বলা, সবকটাই বলে দিলাম, আরও কয়েকটা কথা বলা, সেটা হচ্ছে যে বই তো কিনতে বলেছি, বইয়ের সাথে সাথে লাইব্রেরি ইউজ করবে। লাইব্রেরি মানে কলেজ লাইব্রেরিটা ইউজ করবে, যেটা হচ্ছে যে কিছু জিনিস সব বই তো কেনা সম্ভব নয়, যেটুকু দিয়েছি টেক্সট বইগুলোই কিনবে, আর রেফারেন্স বই যেগুলো বলো সেগুলো সব লাইব্রেরি থেকেই তুলবে, লাইব্রেরিতে ইউজ করবে, লাইব্রেরিটা ইউজ করেই পড়বে, লাইব্রেরি থেকেই বইগুলো তুলবে, শুধু টেক্সট বইগুলো নিজের জন্য তুলবে, ঠিক আছে? আচ্ছা, এটা বলার। আর একটা কথা বলার, লাস্টলি যেটা বলার সেটা হচ্ছে যে এখন আমাকে তোমরা কোশ্চেন করতে পারো, অ্যাট দ্য এন্ড আমাকে কোশ্চেন করতে পারো, স্যার এত কথা তো বললেন, এই কথাগুলো জ্ঞান দিতে পারবেন, যে কথাগুলো শুনলেই সব ভালো হয়ে যাবে, তা জ্ঞান দিতে পারবেন তো? তাহলে শুনবো, ঠিক আছে? বলতেই পারো তোমরা, এখন কোশ্চেন করতেই পারো যে স্যার এত এই যে কথাগুলো বললেন, কথাগুলো গ্যারেন্টি আছে তো? মানে কথা তো মেনে চলবো, এত কিছু নিয়ম তো মেনে চলবো, কিন্তু ভালো হবে তো? তার গ্যারেন্টি দিতে পারছেন? তার জন্য আমার উত্তর এটাই, না গ্যারেন্টি নেই আমার কাছে। মানে কথাগুলো শুনলে যে ভালোই হবে, শুনলেই যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু না শুনলে খারাপ হবে তার 200% গ্যারেন্টি আছে, ঠিক আছে? কথাগুলো যদি শোনো, এই পয়েন্টগুলো যদি মেনে চলো, ভালো হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, ভালো না হতে পারে। শুনলেই যে ভালো হবে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু না শুনলে, যদি মেনে না চলো, ডেফিনেটলি খারাপ হবে, তার একদম 1000% গ্যারেন্টি দিতে পারে। বোঝা গেল কী বললাম? সো এই চিন্তাগুলো মাথায় নিয়ে এইভাবে ওয়ে আউট করে বিএসসি পড়া স্টার্ট করবে, এবং গুড উইশেস সবার জন্য, ঠিক আছে? এইগুলোই মেনলি বলার, এই পয়েন্টগুলোই ইম্পর্টেন্ট পয়েন্ট বলার। বাকি ছোটোখাটো পয়েন্ট সেগুলো পড়ার মাঝে আমি বলে দেবো, যখন পড়ানো শুরু করবো বাড়িতে, ধীরে ধীরে আস্তে আস্তে সব জানতে পারবে, সবই আস্তে আস্তে শিখে যাবে, হ্যাঁ? তো
সেমিস্টার ওয়ানটা মেনলি যেটা হয়, সেমিস্টার ওয়ানটা বুঝতে তো চলে যায়, একটুখানি ব্যাপারটা বুঝতে চলে যায়। সেমিস্টার টু থেকে নিজেরাই বুঝে যাবে, স্ট্র্যাটেজিগুলো বুঝে যাবে, পড়ার ওয়ে আউটটা বুঝে যাবে। কিন্তু প্রথম সেমিস্টারে এই ভুলগুলো করে, প্রথম সেমিস্টারটা নতুন, যেহেতু ভুলগুলো কেউ করে না বসে, সেই জন্যই এই পয়েন্টগুলো মেনলি বলা আমার। ঠিক আছে, তো যাই হোক, পড়ানোটা আমি কাল থেকে শুরু করব, নোট দিয়ে দেবো, নোট ভালো করে পড়বে, বুঝবে, যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আর পুরো ক্লিয়ার কাট আইডিয়া রাখবে, যা হবে না ফ্র্যাঙ্কলি আমাকে জিজ্ঞেস করে নেবে, সেটা মেসেজ করে হোক, ফোন করে হোক। জেনারেলি রাতের দিকে ফোন করলে বেটার হয়, সন্ধ্যে 7টার পরে ফোন করলে বেটার হয়, কারণ তখন একটুখানি কাজ কম থাকে আমার। তো এইভাবে পড়াগুলো এগোবে, এইগুলো মাথায় রেখে পড়াগুলো চলবে। ঠিক আছে, আর মেনে না চললে কথাগুলো যদি, বা এই রুলগুলো যদি মেনে না চলো, তার রেজাল্ট কী হবে দেখবে। আমি কদিন আগে একটা ভিডিও ইউটিউবে করেছি, ঠিক আছে, সেটা সেমিস্টার ওয়ানের রেজাল্টের পরের ভিডিও করেছি। হ্যাঁ, মানে নেগেটিভ করে বলছি না কথাটা, কিন্তু ম্যাটার হচ্ছে এইটা, ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এইটা, যে এইভাবে ব্যাপারগুলোকে মেনে চলতে হবে। সেরকম তো সেমিস্টার ওয়ানটা, সেমিস্টার টু থেকে নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে, আর গোটা বছরটা 3টে বছর পুরো একদম এইভাবেই পড়াশোনা করে যেতে হবে, অন্য কোনো বিকল্প কিন্তু নেই। তো সেইগুলো মাথায় রেখে নিজেরা কলেজ লাইফ বা ম্যাথ অনার্স পড়া শুরু করবে। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ সবাইকে।